আমি যা বলছি সেটাই হবে। না, আপনার কথা শুনলে আমাদের ব্যবসা লাটে উঠবে। সবসময় লাভটা দেখলে চলে না। আপনি যে দামে বিক্রি করতে বলছেন সেটা অসম্ভব। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শ্রী স্বপন কুমারের লেখা মৃত্যুমুখী কালো নেকড়ে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সকাল 7টা। 3 নম্বর সেলের কয়েদি অজিত শিকদারের সেলের সামনে একজন ওয়ার্ডার এসে দাঁড়ালো। জেলখানার 3 নম্বর সেলে অজিত বাবু তখনও ঘুমিয়েছিলেন। অজিত বাবু, অজিত বাবু। অজিত বাবু ধড়মড় করে উঠে বসলেন। উঠে পড়ুন, আপনার সকালের ক্রিয়াকর্ম করে নিন। অজিত বাবু বললেন, ও নিশ্চয়ই, আমার মনটা এখন একটু ভালো আছে, আজ আমি নিশ্চিন্ত। তাই ঘুমটা আজ একটু গাঢ় হয়েছিল। ওয়ার্ডার একটু অবাক হয়ে বলল, আপনি নিশ্চিন্ত? তার মানে? মানে আমার আর কোনো বিপদ নেই। সে কি কথা? খুনের অভিযোগে তো আপনার যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়েছে। হ্যাঁ, তা হয়েছে, তবে কিন্তু সে আদেশ আমাকে মানতে হবে না। তার মানে? আমি একটা কথাও মিথ্যে বলছি না। আগামী পরশু এখান থেকে আমি মুক্তি পাবো। মুক্তি পাবেন? হ্যাঁ। সে কি করে সম্ভব? আপনি রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন, কিন্তু তিনি তো সেটা মঞ্জুর করেননি। হ্যাঁ, তা এখনো করেননি, তবে এখন করবেন, নিশ্চয়ই করবেন তিনি। ওয়ার্ডার এবার জোরে হেসে ফেলল। অজিত বাবু, আপনিও না সত্যি। সে ভাবল, দিন রাত দুশ্চিন্তা করে করে লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে এমন কথা কেউ বলতে পারে? ওয়ার্ডার জানে যে প্রথম থেকেই অজিত শিকদার নিজেকে নির্দোষ বলে ঘোষণা করে চলেছেন। তিনি প্রথম থেকেই বলেছেন, আমি কোনো খুন করিনি, আমার কোনো শত্রুর কাজ এটা, সেই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তাই তার মন শান্ত ছিল না। তিনি দিন রাত শুধু সেলের মধ্যে পায়চারি করতেন। অজিত শিকদারের বিচারের সময় জজ ও জুরিরা অবশ্য একমত হননি। 7 জন জুরির মধ্যে 3 জনের মনে তার খুন হওয়া নিয়ে সন্দেহ ছিল, কিন্তু 4 জনের মতে তিনি খুনি। এই কারণেই জজ তার ফাঁসির অর্ডার না দিয়ে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিয়েছিলেন। তারপরেই অজিত শিকদার রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন, তবু তার দণ্ড মকুব হয়নি। অজিত বাবু উচ্চ পরিবারের সন্তান। অল্পদিনে ব্যবসা করে বিরাট সুনাম অর্জন করেছিলেন। তার পার্টনার বিনয় সান্যাল। তারা দুজনে একই কোম্পানির মালিক হলেও অজিত বাবুর শেয়ারই ছিল বেশি। কতগুলো ব্যবসা তারা একচেটিয়া করে নিয়েছিলেন এবং এর ফলেই তার এত উন্নতি হয়। কিন্তু সম্প্রতি ব্যবসা জগতে তার বিরাট প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেয় অন্নপূর্ণা কোম্পানি প্রাইভেট লিমিটেড। তাদের মালিক পি গোয়েঙ্কা। গত 3-4 বছর দুটো কোম্পানির মধ্যে প্রচন্ড প্রতিযোগিতা চলে। সেই প্রতিযোগিতার ফলে একটি কোম্পানি জিনিসের দাম কমাতে থাকে, সঙ্গে সঙ্গে অন্য কোম্পানিও তাই করে। এইভাবে দুটো কোম্পানিরই লাভের অঙ্ক কমতে থাকে। শেষে একদিন দুপক্ষ একটা রফা করে নেবে বলে স্থির করে। মিস্টার গোয়েঙ্কাকে ফোন করে সময় ঠিক করে। কথা ছিল বিনয়বাবুও থাকবেন, কিন্তু তিনি যথাসময়ে আসতে পারেননি। বাইরের প্রাইভেট চেম্বারে বসেই কথা বলছিলেন অজিত বাবু আর মিস্টার গোয়েঙ্কা। মিস্টার গোয়েঙ্কা জানতেন যে আলোচনাটা বেশ সাধারণভাবেই হবে, তাই তিনি একাই এসেছিলেন। কিন্তু কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই শুরু হয় তুমুল বচসা আর ভয়ানক চিৎকার। না, আমি আপনার কথা মানব না। কেন মানবেন না? আমি যেটা বলছি সেটাই হবে। একটু পরে পাশের ঘরের কেরানিরা আর কোনো শব্দ শুনতে পাননি। আবার সব চুপচাপ।
এর কয়েক সেকেন্ড পরেই হঠাৎ দুম করে একটা প্রচন্ড শব্দ হয়। কে বা কারা যেন একটা হাত বোমা মেরেছে। কেরানিরা সব ছুটে এসে দেখে মিস্টার গোয়েঙ্কা ভয়ঙ্করভাবে আহত হয়ে ছটফট করছেন, আর তার পাশে বিস্মিতভাবে দাঁড়িয়ে আছেন অজিত বাবু। এটা কি করে হলো? কি ভয়ানক ব্যাপার! এইভাবে কয়েক সেকেন্ড কাটে। এমন সময় দেখা যায় গেট দিয়ে বিনয় সান্যাল আসছেন। বিনয় বাবু এসেই চিৎকার করে ওঠেন। খুন হয়েছে, খুন খুন! সঙ্গে সঙ্গে তিনি পুলিশে টেলিফোন করেন। পুলিশ মিস্টার গোয়েঙ্কার হত্যার অপরাধে অজিত বাবুকে গ্রেপ্তার করে। কেরানিরাও সাক্ষ্য দেয়। তাদের সাক্ষ্য অনুযায়ী প্রমাণ হয় যে অজিত বাবুই বোমা মেরে মিস্টার গোয়েঙ্কাকে খুন করেছেন। কিন্তু অজিত বাবু আদালতে বলেন যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ। আসল ঘটনাটা যে কি, আজও তা অস্পষ্ট। অজিত বাবু জানান, ধর্মাবতার, আমি নির্দোষ। মিস্টার গোয়েঙ্কার সাথে সত্যি সত্যি একটা বচসা হয়েছিল, কারণ মিস্টার গোয়েঙ্কা কিছুতেই মিটমাট করতে রাজি হচ্ছিলেন না। আমার উদ্দেশ্য ছিল যে একটা নির্দিষ্ট বাজার দর ঠিক করা, কিন্তু সঠিক দাম নির্দিষ্ট করতে খুব বেগ পেতে হলো। কারণ হলো মিস্টার গোয়েঙ্কা খুব কম দামে সব জিনিস বিক্রি করতে বলেছিলেন। যদি লাভই না হয় তাহলে মিটমাট করে আর সুবিধা কি? যাই হোক, এরপর মিস্টার গোয়েঙ্কা কোনো কথা না বলে উঠে বাইরে বেরিয়ে যান। বাইরে বেরোতে না বেরোতেই বোমার শব্দ। আমি শব্দ শুনে বাইরে বেরিয়ে গিয়েই দেখি মিস্টার গোয়েঙ্কা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। কয়েকজন কেরানিও ঘরের বাইরের বারান্দায় বেরিয়ে এসে সেই দৃশ্য দেখতে পায়। একটু পরে বিনয় সান্যালও ছুটে আসেন, কিন্তু বিশ্বাস করুন, অন্য কেউ এই কাজ করে আমার নাম বদনাম করে দিচ্ছে। আমি কোনো মতেই মিস্টার গোয়েঙ্কাকে খুন করিনি। কিন্তু বিনয় বাবু, কেরানি প্রভৃতি সকলেরই ধারণা অজিত বাবুই দোষী। যাই হোক, শেষ পর্যন্ত জুরিদের মধ্যে মতভেদ দেখা যাওয়া সত্ত্বেও অধিকাংশের মতানুযায়ী জজ সাহেব বাধ্য হন অজিত বাবুকে দ্বীপান্তরের আদেশ দিতে। জেলার মিস্টার সরকার তাঁর ঘরে বসে কাজ করছিলেন। এমন সময় ওয়ার্ডার এসে বলল, হুজুর শুনেছেন? জেলার বললেন, কি হয়েছে? 3 নম্বর সেলের আসামি অজিত শিকদার বলছেন তিনি নাকি খুব শীঘ্রই মুক্তি পাবেন। মুক্তি পাবেন? হ্যাঁ। কিন্তু সেটা কি করে সম্ভব? তার মুক্তির তো কোনো সম্ভাবনাই নেই। উনি এ কথা বলছেন কেন? তা জানি না, তবে খুব নিশ্চিতভাবে কথাটা আমায় বললেন। পাগল, বড় লোকের ছেলে তো, এত বড় আঘাত পেয়ে মনটা বিগড়ে গেছে। গত 6 মাস ধরে জেল কাস্টডিতে থেকে ওর মাথাটা গেছে খারাপ হয়ে। আমারও তাই মনে হয় স্যার। যাক, ওসব কথা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তোমরা তোমাদের কাজ করো, যাও যাও যাও। আচ্ছা স্যার। ওয়ার্ডার স্যালিউট করে সেখান থেকে বেরিয়ে যায়। 2 দিন পরের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে জেলার যে এত বড় একটা বিস্ময়ের সম্মুখীন হবেন তা তিনি চিন্তাও করতে পারেননি। কফির পেয়ালায় চুমুক দিয়ে তিনি সেদিনের ডাকে আসা বিভিন্ন চিঠির ওপর চোখ বোলাচ্ছিলেন। হঠাৎ একটা চিঠির ওপর নজর পড়তে তার 2 চোখ যেন স্থির হয়ে গেল। চিঠিটা এসেছে পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারির কাছ থেকে। জেলার পড়তে লাগলেন। তাতে লেখা, সবিনয় নিবেদন, একটা বিশেষ জরুরি কথা জানাবার জন্য আপনাকে এই চিঠি লিখছি। আপনার সেলের কয়েদি যাবজ্জীবন দ্বীপান্তরের আসামি শ্রী অজিত শিকদারের প্রতি দণ্ডাদেশ আপাতত স্থগিত রাখবেন। রাষ্ট্রপতির স্বাক্ষরযুক্ত স্পেশাল ক্ষমাপত্র খুব তাড়াতাড়ি পাঠিয়ে তার কারামুক্তির ব্যবস্থা হবে। তার প্রতি যে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাতে সরকারের সন্দেহ হওয়ায় এই বিশেষ আদেশ দেওয়া হচ্ছে। আগামীকাল রাষ্ট্রপতি তার মুক্তির ব্যবস্থা করবেন, ইতি হোম সেক্রেটারি। চিঠিটা পড়ে মিস্টার সরকার অবাক হয়ে গেলেন। তিনি আশা করতে পারেননি যে স্বয়ং হোম সেক্রেটারি এই চিঠি লিখতে পারেন। তিনি ভাবতে লাগলেন, এই চিঠিটা জাল নয় তো? কিছু স্থির না করতে পেরে তিনি হোম সেক্রেটারির বাড়িতে ফোন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই চিঠির সত্যতা সম্বন্ধে তার আর কোনো সন্দেহই রইল না। এরপরের আরেকটি ঘটনায় জেলারের আবার অবাক হওয়ার পালা। ওয়ার্ডার এসে স্যালিউট করে তাকে বলল, স্যার। জেলার কি যেন ভাবছিলেন। ওয়ার্ডার এসে তাকে ডাকায় তিনি বললেন, কে? ও তুমি? হ্যাঁ স্যার, মিস্টার শিকদার জানতে চাইলেন তার নামে কোনো চিঠি এসছে কিনা। হ্যাঁ, এসেছে।
ওয়ার্ডার এবার কিছুটা অবাক হয়ে বলল, এসেছে? আশ্চর্য, কিন্তু উনি তা আগে থেকে জানলেন কি করে? জানি না, আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তাহলে ওনার কথাই সত্যি হলো, উনি কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছেন। তাই তো মনে হয়। ওয়ার্ডার আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেল 5টা। রাষ্ট্রপতির কাছ থেকে অজিত শিকদারের দণ্ডাদেশ মকুব করার জন্য ইতিমধ্যেই একটা তার এসে গেছে। রাষ্ট্রপতি জরুরি কারণে তাকে ক্ষমা করেছেন এবং মুক্তির আদেশ দিয়েছেন। জেলার মিস্টার সরকার ডেকে পাঠালেন অজিত বাবুকে। অজিত বাবুর শুকনো পাংশুবর্ণ মুখ ও ক্লান্ত চোখ দেখে জেলার সাহেবের একটু মায়াই হল। অজিত বাবুর মুখখানা এই কয়েক মাসের কারাবাসের দরুন যেন একেবারে অন্য আকার ধারণ করেছে। জেলার সস্নেহ দৃষ্টিতে অজিত বাবুকে বললেন, অজিত বাবু, বলুন। আপনার মুক্তির আদেশ এসে গেছে, শুনেছেন তো? শুনেছি, জানতাম আসবে। জানতেন? হ্যাঁ। আগে থেকে কি করে জানলেন? তা বলতে আমি আপনাকে বাধ্য নই। বেশ, তা যাক। আপনার কাছে এখন নিশ্চয়ই উপযুক্ত টাকা পয়সা নেই। আপনি পোশাক পরে ফেলুন, আমি আপনার পাথেয় বাবদ 10টা টাকা দিচ্ছি। মিস্টার শিকদার অট্টহাসি হেসে বললেন, তার দরকার হবে না। কেন? আমাকে নিতে গাড়ি আসবে। এখন যা যা কর্তব্য আছে তা করে আমায় ছেড়ে দিন। পোশাক পরে বেরিয়ে জেলারের কাছ থেকে বিদায় নিয়ে অজিতবাবু ধীরে ধীরে কারাগারের বাইরে এসে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গে একটা দামি গাড়ি এসে দাঁড়ালো তার পাশে এবং অজিতবাবু উঠে বসতেই গাড়িটি তাঁকে নিয়ে ছুটে বেরিয়ে গেল। জেলার ও ওয়ার্ডার অজিতবাবুকে এগিয়ে দেওয়ার জন্য কারাগারের দরজা পর্যন্ত এসেছিলেন। এই ব্যাপারটি দেখে তারা ভীষণ অবাক হলেন। জেলার বললেন, আশ্চর্য। ওয়ার্ডার বলল, সত্যি স্যার? লোকটা কি আগে থেকেই সব জানতো নাকি? আর সেটা সেটা হলেও কি করে জানলো? আর এত বড় গাড়িটা হঠাৎ তাকে তুলে নিতে এলো কেন? কোত্থেকেই বা এলো? সবকিছুই যেন কেমন রহস্যময়। তা বটে। তাদের দুজনেরই ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র তাদের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে। একটু পরে ওয়ার্ডার বলল, স্যার, আপনি ভেতরে চলুন। হ্যাঁ, চলো যাওয়া যাক। দুজনে ভেতরে চলে গেলেও তখনও তাদের মনের মধ্যে অসীম বিস্ময় খেলা করছিল। সকাল 8টা। প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি তার বাইরের ঘরে বসে সেদিনের খবরের কাগজটা নিয়ে নাড়াচাড়া করছিল। এমন সময় তার ঘরে এসে ঢুকল তার সহকারী ও অন্তরঙ্গ বন্ধু রতনলাল। দীপক তাকে বলল, আজকের কাগজটা দেখেছিস? রতনলাল জবাব দিল, হ্যাঁ দেখেছি। একটা মজার খবর বেরিয়েছে। রতনলাল অবাক হয়ে বলল, তার মানে? মানে এই দেখ, ছোট্ট একটা খবর এখানে ছাপা হয়েছে। ছোট্ট খবর? কই দেখি। এই বলে দীপক রতনলালের দিকে কাগজটা এগিয়ে দিল। কাগজটা হাতে নিয়ে খবরটা পড়ে রতনলাল বলল, এই তো একটা সাধারণ খবর। খুনের দায়ে অভিযুক্ত আসামি অজিত শিকদার মুক্তির অর্ডার পেয়েছেন। তাই? এবার বলতো, এর মধ্যে কিছুই কি বিস্ময়কর নেই? না, আমি তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তুই এই কেসটার ব্যাপারে সব জানিস? এটার নাম ছিল পার্ক স্ট্রিট হত্যা মামলা। রতনলাল মাথা নেড়ে বলল, এই কেসের সব ইতিহাস আমি কাগজে পড়েছি। পড়ে তোর কি মনে হয়? আমার ধারণা এই হত্যাকাণ্ডে প্রকৃতপক্ষে অজিত শিকদার দায়ী নন। তোর এমন ধারণার কারণ? ধারণার কারণ, অজিতবাবু যদি সত্যি খুনটা করে থাকতেন তাহলে তিনি ঝগড়া বিবাদ করে প্রকাশ্যে বোমা মারতেন না। কারণ তিনি জানতেন যে এতে পরবর্তীকালে তিনি বিপদে পড়তে পারেন। তা বটে, কথাটা তুই মিথ্যে বলিসনি। তাছাড়া অজিতবাবু বেরিয়ে আসার আগেই বাইরের কারোর পক্ষে বোমা মেরে পালানো অসম্ভব কিছুই না। এই কথাটাও সত্যি। দেখ, সাধারণত কোনো বুদ্ধিমান বিদ্বান লোক যখন খুন করে তখন সে মাথা খাটিয়েই তা করে থাকে। তাই এর পেছনে যুক্তি চাই, বুদ্ধিও চাই।
কিন্তু অজিত বাবুর মতন লোক এমন বোকাও হতে পারেন না যে ঝগড়া করে সকলের সামনেই তাকে বোমা মেরে হত্যা করবেন। হাসলি যে? তুই অজিতবাবুর পক্ষের উকিল হলে ভালো হতো। কিন্তু তাতে কোনো লাভ হতো বলে আমার মনে হয় না। কেন? জুরিদের মাথায় কোনো বুদ্ধি নেই। এটাই তোর ধারণা? অনেকটা তাই। কিন্তু জজ সাহেবও তো তাদের সাথে একমত হয়েই রায় দেন। তা হতে পারে, কিন্তু জজ অনেক সময় বাধ্য হয়েই রায় দেন। তিনি যদি একেবারে নিশ্চিত হতেন তাহলে নিশ্চয়ই দীপান্তরের সাজা দিতেন না, তাকে ফাঁসির হুকুমই দিতেন। বোধহয় তিনি কিছুটা সন্দিহান ছিলেন। তোর দূরদর্শিতা সত্যি প্রশংসনীয়। আমি স্বীকার করছি যে তুই সব বিষয়ে আজকাল বেশ ভাবনা চিন্তা করিস, কিন্তু হঠাৎ রাষ্ট্রপতির নির্দেশে ও হোম সেক্রেটারির রেকমেন্ডেশনে তাকে মুক্তি দেওয়া হলো কেন তা বুঝতে পারছি না। রতনলাল একটু থেমে বলল, বোধহয় পুলিশ বিভাগ বুঝতে পেরেছে যে তাদের সন্দেহ সম্পূর্ণ অমূলক, তাই এটা ঘটেছে। তা হওয়া আশ্চর্য নয়, কিন্তু পুলিশ বিভাগ বিচারের পর আর কোনো কেস নিয়ে মাথা ঘামাবে না। এইসব কথাবার্তা হচ্ছে এমন সময় হঠাৎ ঘরের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি বিনয় সান্যাল কথা বলছি। বিনয় সান্যাল? আপনাকে ঠিক চিনতে পারছি না। ইন্ডিয়ান এজেন্সির পার্টনার আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার চিনেছি। কি দরকার বলুন। আমার জীবন বিপন্ন, আর সেই কারণেই আপনাকে বিশেষ দরকার। জীবন বিপন্ন? আগে হ্যাঁ। কারণটা কি? কারণ একজন ভয়ঙ্কর লোক আমার পেছনে লেগেছে। সে ইচ্ছে করলে আমাকে খুন করতে পারে। বলেন কি? সত্যি বলছি, আপনি দয়া করে একবার আমার সঙ্গে দেখা করুন। বেশ, আমি যাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে রক্ষা করার ব্যবস্থা নিশ্চয়ই করব। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। দীপক রিসিভার নামিয়ে রাখলে রতনলাল বলল, কোন বিনয় সান্যাল ফোন করলেন রে? সদ্য মুক্তিপ্রাপ্ত অজিত শিকদারের পার্টনার বিনয় সান্যাল। তো কি বললেন উনি? দীপকের ফোনালাপের বিস্তারিত কথা শুনে রতন বলল, আশ্চর্য ব্যাপার তো। একটু আগেই অজিত শিকদার মুক্তি পেয়েছেন বলে এত আশ্চর্য হয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি যে তাঁরই পার্টনারের প্রাণ সংশয়। সত্যি খুবই রহস্যময় ব্যাপার। আচ্ছা বেশ, তুই ওনার সঙ্গে দেখা করে আয়, আমি এদিকের অফিসের ব্যাপারটা দেখছি। ঠিক আছে। এই বলে দীপক বাইরে বেরিয়ে এলো। দীপক বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলো যোগুবাবুর বাজারের মোড়ে একটা ট্যাক্সি খুঁজতে। ট্যাক্সি, কারণ ওর গাড়িটা গ্যারেজে সারাতে দেওয়া হয়েছে। বিনয় সান্যালের বাড়ি শ্যামবাজারে, তখন অফিস টাইম, তাই অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো ফাঁকা ট্যাক্সি পেল না। হঠাৎ দীপক লক্ষ্য করল ওর থেকে কিছুটা দূরেই একটা প্রাইভেট গাড়ি এসে দাঁড়ালো। একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে এসে এক প্যাকেট সিগারেট কিনে রওনা হবেন, এমন সময় দীপক ওই ভদ্রলোককে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি শ্যামবাজারের দিকে যাচ্ছেন? ভদ্রলোক সম্মতি জানাতেই তাকে অনুরোধ করে দীপক তার গাড়িতে উঠে বসল। ভদ্রলোক গাড়িতে স্টার্ট দিলেন। দীপকের মনে হলো এই ভদ্রলোকের মুখটা ভীষণ চেনা, তবে কোথায় সেটা মনে করতে পারল না। দীপক ভদ্রলোকটিকে বলল, একটা কথা স্যার, মানে আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। ভদ্রলোক বললেন, তা হতে পারে, আপনি তো বিখ্যাত গোয়েন্দা, কোথাও দেখে থাকতে পারেন হয়তো। আপনি আমাকে চেনেন? নিশ্চয়ই, তবে এই মুহূর্তে আপনি হয়তো আমাকে মনে করতে পারছেন না। মনে রাখার কথা অবশ্য নয়, তবে খুব শিগগিরই আপনার সাথে আবার আমার দেখা হবে। দেখা হবে? কিন্তু কেন? কারণ আপনার সাথে আমার দেখা করার প্রয়োজন রয়েছে, তাই। সে কি কথা? দেখুন, আমি আগে থেকেই সব চিন্তা ভাবনা করে রাখি, তাই ওই কথাটা বলে ফেললাম। আপনার পরিচয়টা জানতে পারি কি? অবশ্যই পারেন, তবে একটু পর। দীপক আর কিছু না বলে চুপ করে বসে রইল। ভদ্রলোক ঝড়ের গতিতে গাড়ি চালাতে লাগলেন। এসপ্লেনেডে গাড়ি থেকে নেমে ভদ্রলোক দীপকের হাতে একটি কার্ড দিয়ে বললেন, এই আমার পরিচয়। কার্ডটা হাতে নিয়ে দেখে দীপক খুব অবাক হয়ে গেল। কার্ডে লেখা রয়েছে, মিস্টার অজিত শিকদার, সদ্য জেল মুক্ত আসামি। দীপককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন।
এবার দীপকের মনে পড়ল বিচারের সময় আদালতেই এই ভদ্রলোককে সে দেখেছে। দীপক ভাবতে লাগলো, নিজেকে জেল ফেরত আসামি বলে কেন পরিচয় দিলেন ভদ্রলোক? বরং সবাই তো সেটা গোপনই করতে চায়। লোকটি কি উন্মাদ? আবার এটাও বললেন পরে নাকি ওর সাথে দেখাও হবে। কি করে হবে, আর কেনই বা হবে? কোথায় যেন একটা খুব বড় রহস্যও আছে, কিন্তু সেটা যে কি তা দীপক চট করে বুঝতে পারল না। যাই হোক, এরপর আরেকটা ট্যাক্সি ধরে শ্যামবাজারের দিকে রওনা দিল দীপক। মিস্টার সান্যালের বাড়িতে গিয়ে পৌঁছলে তার প্রাইভেট সেক্রেটারি রেবা রক্ষিত এসে তার কাছে দাঁড়ালো। দীপক দেখল রেবা খুব সুন্দরী একজন যুবতী। রেবা বলল, কাকে চান? দীপক নিজের কার্ড রেবাকে দিয়ে বলল, মিস্টার সান্যাল আছেন? হ্যাঁ, উনি ভেতরেই আছেন। আমাকে উনি দেখা করতে বলেছিলেন। আচ্ছা, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। কিছুক্ষণ পর রেবা এসে জানালো মিস্টার সান্যাল দীপককে ভেতরে ডেকে পাঠিয়েছেন। দীপক চেম্বারের ভেতরে যাওয়া মাত্রই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে দেখল প্রৌঢ় মিস্টার সান্যাল একটা পিস্তল দীপকের দিকে তুলে ধরে রয়েছেন। তিনি উত্তেজিত গলায় দীপককে বললেন, সাবধান, এতটুকু নড়লেই কিন্তু গুলি করবো আমি, সাবধান। দীপক অবাক হয়ে বলল, আমাকে ডেকে এনে এভাবে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মিস্টার সান্যাল তেমন ভাবেই পিস্তল দেখিয়ে বলে উঠলেন, কে তুমি? আমি দীপক চ্যাটার্জি। মিস্টার সান্যাল এবার পিস্তল নামিয়ে রেখে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি তো এভাবে কার্ড পাঠালেন কেন? দীপক টেবিলের ওপর রাখা কার্ডটা হাতে নিয়ে দেখল যে সে ভুল করে অজিত শিকদারের দেওয়া কার্ডটাই বিনয় সান্যালকে পাঠিয়ে দিয়েছে। মিস্টার সান্যাল বললেন, এই কার্ডটা আপনি পেলেন কোথায়? আজই ওনার সাথে আমার দেখা হয়েছিল। মিস্টার সান্যাল এবার তাচ্ছিল্যের সুরে বললেন, ও, তাহলে সেও আপনার কাছে গিয়েছিল নাকি? না, এখানে আসার সময় রাস্তায় দেখা হয়েছিল। তবে তাতে আপনার এত চিন্তিত হবার কারণ কি? আমি কার্ড পাঠানোর সময় ভুল করে ওই কার্ডটা পাঠিয়ে দিয়েছি। তার জন্য তো আরেকটু হলে আমারই প্রাণ যেতে বসেছিল। বিনয় সান্যাল আবার উত্তেজিত হয়ে বলে উঠলেন, আপনি জানেন না, এই লোকটাই আমার চরম শত্রু। এই লোকটাই আমার প্রাণহানির কারণ হতে পারে। ও আমাকে মেরে ফেলতে পারে। সে কি কথা? বিনা কারণে কেন হঠাৎ ভদ্রলোক আপনাকে মেরে ফেলতে যাবেন? কারণ ওর ধারণা যে আমি নাকি মিথ্যে সাক্ষ্য দিয়ে ওর জীবন নষ্ট করে দিয়েছি। কিন্তু এটাও তো সত্যি যে উনি জেলে গেলে সব থেকে বেশি লাভ আপনারই হবে। আপনার এরকম মনে হওয়ার কারণ? কারণটা বোঝা খুব একটা কঠিন নয় বিনয়বাবু। আপনার সামনে আর কোনো কাঁটাই থাকবে না যে মিস্টার গোয়েঙ্কা তো আগেই মারা গিয়েছেন, আর এদিকে অজিতবাবু মারা গেলে তার সমস্ত সম্পত্তি আপনিই পাবেন, তাই নয় কি? তা হতে পারে, কিন্তু আমি তার শেয়ারের সব টাকা গুছিয়ে রেখেছিলাম, যেটা তার ছেলে মেয়েরা নিশ্চয়ই পেত। তা পেত, কিন্তু আপনি মিস্টার শিকদারকে এত ভয় পাচ্ছেন কেন? তিনি ছাড়া পাওয়ায় আপনার কি এমন ক্ষতি হলো? সাংঘাতিক ক্ষতি হয়েছে মশাই। সে যতদিন হাজতে ছিল তখন প্রতি মাসে ওখান থেকে আমাকে ভয় দেখানো চিঠি লিখত। ভয় দেখানো চিঠি? হ্যাঁ, এই দেখুন। এই বলে মিস্টার সান্যাল ড্রয়ার থেকে 6খানা চিঠি বের করে এগিয়ে দিলেন দীপকের দিকে। দীপক প্রথম চিঠিটা পড়ল। বিনয়, আমি জানি তুমি চক্রান্ত করে মিস্টার গোয়েঙ্কাকে হত্যা করেছো, তারপর নিজের দোষ আমার উপর চাপিয়ে আমার জীবন ধ্বংস করতে চেয়েছো। তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছো। তুমি চেয়েছিলে যে আমার মৃত্যুদণ্ড হোক, কিন্তু এই যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তি ভোগ করেও আমি যদি বেঁচে থাকি বা কোনোভাবে মুক্তি পাই, তাহলে তোমাকে শাস্তি আমি নিশ্চয়ই দেব। এতে অজিত শিকদার। দ্বিতীয় চিঠিতে লেখা, 1 মাস কাটলো, তৈরি থেকো, ইতি অজিত শিকদার। এইভাবে পর পর 6খানা চিঠি। শেষ চিঠিতে লেখা, আমি নিশ্চিত মুক্তি পাব, সে ব্যবস্থা করে ফেলেছি। তোমার পাপের শাস্তি তুমি পাবেই, তার জন্য তুমি তৈরি থেকো, ইতি অজিত শিকদার। দীপক একে একে চিঠিগুলো পড়ে বিনয় সান্যালকে বলল, এসব কি সত্যি? সত্যি কি আপনি তাকে মিথ্যে দোষারোপ করে শাস্তি দিতে চেয়েছিলেন? বিনয় সান্যাল জোরে জোরে মাথা নেড়ে বললেন, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। লোকটা এমনই ভয়ঙ্কর ডাকাত, একটা খুনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
আপনি এখন বলুন আমাকে কি করতে হবে। আপনি দয়া করে আমার বাঁচার ব্যবস্থা করবেন। আমাকে আমাকে পাহারা দেবেন আপনি। সেটা কি করে সম্ভব? আমার সব কাজকর্ম ফেলে আমি আপনাকে কি দিনের পর দিন পাহারা দিতে থাকবো? তা না করে উপায় কি? আরে অজিতবাবু তো এখনো আপনার কোনো ক্ষতি করেননি। আচ্ছা, এই সব চিঠি কি তাঁরই হাতে লেখা? সে অত বোকা নয়, অন্য কাউকে দিয়ে লিখিয়েছে মনে হয়। তার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই, তাকে ধরবো কি করে? তাহলে কি তাকে ধরবার কোনো উপায়ই নেই? আমাকে তো নিশ্চিন্ত হতে হবে। আচ্ছা, আমার এত বড় বিপদ, আপনি যদি দয়া করে আমার প্রহরার একটা ব্যবস্থা করেন। আপনি খুব বেশি ভয় পাচ্ছেন মিস্টার সান্যাল। আপনি বরং অজিতবাবুর সাথে দেখা করে সব মিটিয়ে নিন। সে ভয়ঙ্কর জেদি লোক, কিছু কানে তোলার মানুষ এসে নয়। মাফ করবেন, আপনি তাহলে পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করুন। আপনাকে পাহারা দেওয়ার কাজ আমি করতে পারবো না। আর আমি যদি তার জন্য প্রচুর টাকা দিই আপনাকে? যত টাকাই আপনি আমাকে দিন না কেন, এ আমি কখনোই করতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি, বেটা বেরিয়েই আগে আপনাকে হাত করেছে। দীপক এবার বেশ রূঢ় গলায় বলল, আমি কারো কথায় উঠি বসি না মিস্টার সান্যাল। আমাকে হাত করা এত সহজ নয়। আমার নাম দীপক চ্যাটার্জি। বেশ, আপনি তাহলে এখন আসুন। দীপক বেরিয়ে এলো। বাইরের ঘরে এসে সে দেখল মিস রেবা রক্ষিত কি একটা চিঠি পড়ে থরথর করে কাঁপছে। তার চোখে মুখে আতঙ্কের ছায়া। সে যেন এক্ষুনি পড়ে যাবে, এমনই তার অবস্থা। দীপক তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চট করে ধরে ফেলল। আরে আরে দেখে, রেবা রক্ষিত দীপকের হাতে মাথা রেখেই অজ্ঞান হয়ে গেল এবং তার হাত থেকে চিঠিটা পড়ে গেল। দীপক চিঠিটা হাতে নিয়ে দেখল তাতে কিছু লেখা নেই, শুধু একটা নেকড়ের মুখ আঁকা রয়েছে। দীপক আলতোভাবে টেবিলের ওপর শুইয়ে দিল রেবাকে। এমন সময় একজন যুবক এসে প্রবেশ করল ভেতরে। দীপক তাকিয়ে দেখল যুবকটির চেহারা অনেকটা মিস্টার সান্যালের মতো। যুবকটি চটুলভাবে বলল, কি ব্যাপার, ওর কি হয়েছে? বুঝতে পারছি না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়েছে। সে কি? এবার দীপক রেবার নাকে স্মেলিং সল্ট দিতেই রেবা জ্ঞান ফিরে পেল। সে করুণ ভাবে তাকিয়ে বলল, কি, আমি কোথায়? যুবকটি এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি এখানেই আছো। দীপক এবার যুবকটির দিকে তাকিয়ে বলল, আপনার পরিচয় জানতে পারি কি? নিশ্চয়ই, আমার নাম প্রতুল সান্যাল। বিনয়বাবু কি আপনার বাবা? হ্যাঁ, আপনি কে? দীপক নিজের পরিচয় জানাতে প্রতুল বিস্মিতভাবে দীপকের দিকে তাকিয়ে রইল। বাইরে বেরিয়ে এসে দীপক ভাবতে লাগল, মিস রেবার সাথে প্রতুলের সম্পর্ক কি হতে পারে। বিনয় সান্যাল খুব ভয় পেয়েছেন বোঝাই যাচ্ছে। রেবা রক্ষিত হঠাৎ ওই ছবিটা দেখে ভয় বা পেল কেন? সবই কেমন যেন রহস্যময়। দীপক গম্ভীরভাবে চিন্তা করতে করতে বাড়ির পথ ধরল। বাড়ি ফিরে দীপক রতনলালকে সব কথা খুলে বলল। সব শুনে রতনলাল বলল, ব্যাপার তো বেশ রহস্যময় হয়ে উঠেছে রে। ওই কালো নেকড়ের অর্থ বের করতেই হবে। তা তো বটেই। আমার কি মনে হয় জানিস, অজিত শিকদার সত্যিই মিস্টার সান্যালের জন্যই বিপদে পড়েছিলেন। তাঁর অপরাধী মন, ভয় পাওয়াটাই স্বাভাবিক। মিস্টার সান্যাল ঘুঘু লোক, হয়তো খুনটা উনিই করেছেন। কিন্তু কিন্তু মিস্টার শিকদার কি সত্যিই তাকে খুন করতে চেষ্টা করবেন? আমার সেটা মনে হয় না। একবার খুনের কেসে জড়িয়েছেন, আবার নিশ্চয়ই তিনি ঝামেলায় জড়াতে যাবেন না। তা যাবেন না বলেই মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা খুবই গোলমেলে। রেবা রক্ষিতের ব্যাপারটাই বা কি, আর ওই নেকড়ের ছবিটার মানেটাই বা কি? দীপক আর রতনলাল কারোর মুখেই কোনো কথা জোগাল না। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, শ্রী স্বপন কুমারের লেখা মৃত্যুমুখী কালো নেকড়ে। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। মিস্টার সান্যাল শ্যামপুকুর থানায় ফোন করতে থানার ওসি মিস্টার রহমান ফোন ধরলেন। মিস্টার রহমান ওনার বিশেষ ঘনিষ্ঠ।
মাঝে মাঝেই তাঁর বাড়িতে আসেন, একত্রে মদ্যপানও চলে। মিস্টার সান্যাল নিয়মিত মদ্যপান ও ভোগ বিলাসে থেকে একেবারে যেন অকর্মণ্য হয়ে পড়েছেন। ইদানিং একটুতেই নার্ভাস হয়ে পড়েন। মিস্টার রহমানকে ফোন করতেই তিনি ফোন ধরে বললেন, হ্যালো, হ্যাঁ, কে? ও, মিস্টার সান্যাল। আপনি কি শুনেছেন বেটা জেল থেকে মুক্তি পেয়েছে? হ্যাঁ, শুনেছি। তাহলে এখন কি উপায় রহমান সাহেব? আরে, পুলিশ আপনাকে সাহায্য করলে আপনার ভয় কি? বাড়ির সামনে গার্ড বসিয়ে রাখবো। খুনেটার সাহস হবে না আপনার কোনো ক্ষতি করার। আর যদি সে এই চেষ্টা করে তাহলে আবার লকআপে ঢুকিয়ে দেবো। এই কথাটা অবশ্য মন্দ বলেননি। মিস্টার সান্যাল নিশ্চিন্ত হয়ে রিসিভার রেখে ভাবতে থাকলেন, দীপক বেটা বড় বেশি অহংকারী, ওকে দিয়ে আমার কোনো কাজই হবে না। পুলিশ যার সহায়, তার আবার কিসের ভয়? তবুও তিনি ভালোভাবে জানালা দুটো বন্ধ করে ড্রয়ারে পিস্তলটা ঠিক মতো আছে কিনা দেখে নিলেন। মনটা একটু চাঙ্গা করতে ড্রয়ার থেকে মদের বোতল বের করে ঢক ঢক করে মদ খেতে লাগলেন। একটু পরে তার ছেলে প্রতুল ঘরে ঢুকে জিজ্ঞেস করল, বাবা, রেবা কোথায়? রেবা? তা তো জানি না। জানো না? একটু আগেই আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। একটু ওপরে গিয়েছিলাম, নিচে নেমে এসে দেখি সে নেই। এই কথায় বিনয় সান্যাল প্রচন্ড রেগে গিয়ে বললেন, তোমার স্পর্ধা তো কম নয়। কেন, কি হয়েছে? তুমি আমার সেক্রেটারির সঙ্গে এসব কি আরম্ভ করেছো? এসব করতে তোমার লজ্জা করে না? প্রতুল তার বাবাকে তেমন শ্রদ্ধা করত না। সে রেগে গিয়ে বলল, বাবা, আমি সাবালক, আমার যা খুশি তাই করব, তোমার তাতে কি? তোমার বেয়াদপি আমি কিছুতেই সহ্য করব না। আমি কোনো বেয়াদপি করিনি বাবা। তোমার মতো আমি কি দিনরাত জানালা দরজা বন্ধ করে বসে থাকবো নাকি? কিসের এত ভয়? চুপ করো, চুপ 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 করো তুমি। না, চুপ করব না। কোথায় গেল রেবা? রেবা কোথায় গেল আমি জানতে চাই। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হয়তো বাড়ি চলে গেছে। তোমার আশকারা পেয়ে পেয়েই তো মেয়েটা নষ্ট হয়ে গেছে। এতে আমার কি করার আছে? এই বলে আর কথা না বাড়িয়ে প্রতুল বেরিয়ে গেল। মিস্টার সান্যাল নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন, ছেলেটা একেবারে অধঃপাতে গেছে, কি যে করি। এই বলে আবার মদের গ্লাসে চুমুক দিলেন তিনি। নিশুতি রাত। মিস্টার সান্যাল গভীর ঘুমে অচেতন। হঠাৎ ঘরের অনেক ওপরে ঘুলঘুলিটার ঠিক নিচে দেওয়ালের একটা অংশ সরে গেল। ধীরে ধীরে দুটো ছায়ামূর্তি নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করে ক্লোরোফর্ম ভেজানো একটা রুমাল মিস্টার সান্যালের নাকে চেপে ধরল। ফলে সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারালেন। প্রচুর মদ খেয়ে মিস্টার সান্যাল বেঘোরে ঘুমোচ্ছিলেন, তাই বুঝতেই পারলেন না যে তার সাথে কি ঘটে গেল। আগন্তুক দুজন তার দেহটা ধরাধরি করে ফটক দিয়ে বেরিয়ে গেল। তারপর আবার সেটা বন্ধ হয়ে গেল। যথারীতি মিস্টার সান্যাল এসবের কিছুই টের পেলেন না। পরদিন সকালে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পেলেন যে নরম বিছানায় শুয়েছিলেন তিনি সেখানে আর নেই। তার বদলে তিনি একটা শক্ত চৌকিতে শুয়ে রয়েছেন। তার নিজস্ব বেশভূষার বদলে তিনি পরে রয়েছেন কয়েদির পোশাক। কোথায় কি আমার? তিনি উঠে বসে দেখলেন ঘরটি জেলখানার কামরার মতো। তিনি চিৎকার করে ডেকে উঠলেন, বেয়ারা, বেয়ারা! তার চিৎকার শুনে একজন লোক শিক লাগানো ঘরের দরজার বাইরে থেকে বলল, কি চাও? আমাকে এখানে আনলো কে? তুমি জেলে বন্দি। বন্দি? কেন? খুনের অপরাধে তোমার বিচার হবে। বিচার হবে? হ্যাঁ। তার মানে আমার সাথে ঠাট্টা করছো নাকি? মোটেই না, আমি সত্যি কথাই বলছি। আগামী পরশু তোমার বিচারের দিন ঠিক করা হয়েছে। এটা এটা কোন জেল? এটা একজনের প্রাইভেট জেল। তোমার এই জেলেই বিচার হবে। মিথ্যে কথা! এই কথাগুলো যে মিথ্যে নয় সেটা তুমি বিচারের সময় দেখতে পাবে। বিনয় বিরক্ত হয়ে বললেন, ওহ, এরা আমাকে পাগল করেই ছাড়বে দেখতে পাচ্ছি। সকালবেলা দীপক নিজের ঘরে চুপচাপ বসেছিল। এমন সময় ফোনটা বেজে উঠল।
হ্যালো, কে? হ্যাঁ, আমি লালবাজার থেকে মিস্টার গুপ্ত বলছি। কি ব্যাপার? আসলে খুব একটা সামান্য ব্যাপার নয়। বিখ্যাত ব্যবসায়ী মিস্টার বিনয় সান্যালকে তার বাড়িতে পাওয়া যাচ্ছে না। বলেন কি? হ্যাঁ, আমি রওনা হচ্ছি ওখানে যাওয়ার জন্য। আপনি যাবেন নাকি? দীপকের মনে কৌতূহল জেগে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, নিশ্চয়ই, আমিও আপনার সাথে যাব। এখনই আসছেন তো আপনি? নিশ্চয়ই। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। দীপক রিসিভার নামিয়ে রাখল। তার চোখে মুখে বিস্ময়, কৌতূহল আর রহস্যের মেঘ। মিস্টার গুপ্ত ও দীপক তন্ন তন্ন করে ঘরটা খুঁজে দেখল। দীপক বলল, সব দেখে শুনে মনে হচ্ছে বিনয়বাবুকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ক্লোরোফর্মের মিষ্টি গন্ধ আমি পাচ্ছি। এই দেখুন, তার জুতো জোড়াও ঠিক করে রাখা আছে। তা বটে, কিন্তু হঠাৎ তাকে এইভাবে কে নিয়ে যাবে, আর কেনই বা নিয়ে যাবে? দীপক এরপর সব ঘটনা খুলে বলতে মিস্টার গুপ্ত বললেন, তাহলে কি এইসবের পেছনে অজিত শিকদারই রয়েছে? হলে আশ্চর্যের কিছুই নেই। কিন্তু ওনাকে এখান থেকে নিয়ে গেল কোন পথে? দীপক চারদিক ভালো করে খুঁজে বলল, এই তো, এই যে একটা অংশ ফাঁপা দেখতে পাচ্ছে এই দেওয়াল ধারে। হাত দিয়ে আন্দাজ করে করে দীপক অনেক কষ্টে একটা সুইচ খুঁজে পেল। সেটা টিপতেই দেওয়ালের একটা অংশ ফাঁকা হয়ে গেল। দীপক বলল, এই যে, ওনাকে এই পথেই নিয়ে যাওয়া হয়েছে। দারোগা অবাক হয়ে বলল, কিন্তু ওদিকে যে পাশের বাড়ির রাস্তা। হয়তো এই কাজ ওদেরই। কিছুক্ষণ পরে দীপক ও মিস্টার গুপ্ত পাশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দেখল নেম প্লেটে লেখা আছে মিস্টার C.R. দত্ত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দীপক সন্তর্পণে ভেতরে তাকিয়ে দেখল বাড়ির মধ্যে দাঁড়িয়ে গল্প করছেন মিস্টার দত্ত। তার সামনে দাঁড়িয়ে স্বয়ং হোম মিনিস্টার, হোম সেক্রেটারি এবং আরো 2-3 জন পদস্থ কর্মচারী। দীপক সব দেখে শুনে বলল, এই রে, এই বাড়িতে সার্চ করার পারমিশন সহজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তাই তো দেখছি। তাহলে উপায়? চলুন ফেরা যাক। এবার দীপক আর দারোগা মিস্টার গুপ্ত মিস্টার সান্যালের বাড়ির সামনে এসে দেখল তার ছেলে প্রতুল গাড়ি থেকে নামছে। তার চোখ মুখ শুকনো। দীপক প্রতুলকে ডেকে বলল, কি ব্যাপার প্রতুলবাবু, আপনাকে তো নার্ভাস দেখাচ্ছে কেন? প্রতুল কাতর গলায় বলল, সর্বনাশ হয়েছে, রেবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ সে উধাও হয়ে গেছে। সে কি? হ্যাঁ, কাল কাউকে কিছু না বলে চলে যায়, আজও সে আসেনি। বিস্মিত দীপকের মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। সকালের খবরের কাগজটায় চোখ বুলিয়ে হেসে উঠল রেবা। ছোট্ট খবর, বিনয় সান্যাল নিখোঁজ। নিচে ছোট হরফে ছাপা হয়েছে, প্রখ্যাত ব্যবসায়ী বিনয় সান্যাল তাঁর বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়েছেন। কে বা কারা তাকে ধরে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। বিনয়বাবুর সেক্রেটারি রেবা দেবীও কয়েকদিন আগে নিখোঁজ হয়েছেন। এই বিষয়ে জোর পুলিশি তদন্ত চলছে। খবরটা পড়ে প্রতুলের জন্য একটু দুঃখ হলো রেবার। আহারে বেচারা। রেবাকে সে সত্যি ভালোবাসত, কিন্তু রেবা এখন কি করবে? সে কি ফিরে যাবে প্রতুলের কাছে? না, তা হয় না। প্রতুল তাকে ভালোবাসে বটে, কিন্তু তার বাবা বিনয় সান্যাল রেবার বাবার শত্রু। শত্রুর ছেলেকে ভালোবাসা উচিত হবে না। তাছাড়া রেবা তার বাবার নির্দেশ পালন করবে বলেই ওখানে চাকরি করতে গিয়েছিল, অর্থাৎ গোয়েন্দাগিরি করতে। কাজ হাসিল হয়ে গিয়েছে, আর ওদের সাথে সম্পর্ক রাখা ঠিক হবে না। বসে বসে রেবা এইসবই ভাবছে, এমন সময় তার পাশে রাখা টেলিফোনটি বেজে উঠল। রিসিভার তুলে রেবা বলল, হ্যালো। ফোনের ওদিক থেকে এক যুবকের গলা শোনা গেল। আমি বিকাশ বলছি। কি ব্যাপার? আজ বিকেলে সিনেমায় যাবে? না, আজ আমি একটু ব্যস্ত। বুঝেছি। তুমি প্রতুল সান্যালের? না, তোমার ধারণা ভুল। তবে তুমি সিনেমায় যেতে রাজি নও কেন? তোমায় আমি পরে সব বলবো, তবে এইটুকু জেনে রাখো বিকাশ, আমি তোমাকেই ভালোবাসি। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কেন? কিছুদিন যাবত লক্ষ্য করছি তুমি যেন আমাকে এড়িয়ে চলতে চাইছো।
তারও একটা কারণ আছে, পরে বলবো, এখন রাখছি। রিসিভার রেখে দিল রেবা। ভাবল বেচারা বিকাশ সত্যি ওকে অত্যন্ত ভালোবাসে। প্রতুলের মতো বড়লোকের ছেলে নয় ঠিকই, কিন্তু আচার ব্যবহারে ভীষণ মার্জিত। আরও কি যেন ভাবছিল রেবা, এমন সময় ঘরে ঢুকে এলেন অজিত শিকদার। বললেন, রেবা, কি বাবা? কোনো গোপন খবর পেলে? না, পাইনি। বিনয় সান্যাল খুব চালাক লোক, কোনো গোপন খবর বাইরে প্রকাশ করবে না সে। তা বটে। শ্যামপুকুর থানার দারোগা রহমান সাহেব তার কাছে রোজ যায়, তাই না? হ্যাঁ, উনি প্রায়ই যান। আর কেউ যায়? দীপক চ্যাটার্জি যান। কেন? তা কি করে বলবো বাবা। তা ঠিক। আচ্ছা, দেখা যাক কি করা যায়। এই বলে বেরিয়ে যাচ্ছিলেন অজিত, রেবা আবার ডাকল, বাবা। কি মা? বিনয়বাবু এখন কোথায়? এই বাড়িতেই তাকে আনা হয়েছে, আজ তার বিচার। বিচার? হ্যাঁ, কোর্টে তার বিচার হবে। এখানে কোর্ট কোথায়? পরে সব বুঝতে পারবে, ঠিক সময় লোক এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। রেবা তার বাবার কথায় প্রচন্ড অবাক হয়ে যায়। এও কি সম্ভব? অজিত শিকদার ঘর থেকে বেরিয়ে যান। রেবা আকাশ পাতাল ভেবে চলে। এদিকে প্রতুলের অবস্থা প্রায় পাগলের মতো। রেবাকে তার চাই, নইলে সে আত্মহত্যা করবে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বেচারা প্রতুল। এই অবস্থায় একদিন তার টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমার নাম জেনে লাভ নেই। আপনি কি প্রতুল সান্যাল? হ্যাঁ, বলছি। আপনি রেবাকে ভালোবাসেন? হ্যাঁ, কেন? সে তো নিখোঁজ হয়েছে। কি করে জানলেন? আজকের কাগজেই সংবাদটা ছেপেছে, আপনি পড়েননি? না তো, সময় পাইনি। শুনুন, রেবা অন্য ব্যক্তির বাগদত্তা। তার আশা আপনি ছেড়ে দিন। তার মানে? মানে আমার সাথেই তার বিয়ে হবে। প্রতুল এবার জোরে হেসে উঠে বলল, আপনার সঙ্গে হাসবো না? আরে, আপনি কি পাগল নাকি? রেবা যে আমাকে খুব ভালোবাসে। ওই ভালোবাসা আর মুরগি পোষার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে? এর মানে খুব সহজ। রেবা আপনার সাথে এতদিন ধরে অভিনয় করে এসেছে, আর সেটা রেবা নিজেই আমাকে বলেছে। সে কি? কিন্তু রেবাকে আপনি ভুলে যান, নয়তো পরে আপনাকে খুব পস্তাতে হবে। লাইনটা কট করে কেটে গেল। প্রতুল কোনো রকমে তার রিসিভারটা নামিয়ে রাখল। তার মাথা ঘুরছে, পা টলছে, সারা শরীর অবশ। সে পড়ে গিয়ে জ্ঞান হারালো। চাকর বাকর ছুটে এলো, তারা এসেই প্রতুলের মাথায় জল ঢালতে লাগলো। কিছুক্ষণ পরে প্রতুলের জ্ঞান ফিরল। সে জিজ্ঞেস করল, আমি কোথায়? বাড়িতে বাবু। প্রতুল একটা অস্ফুট আর্তনাদ করে উঠল। দীপক বাড়িতে ফিরে এসে কি করা যায় ভাবছে, এমন সময় তার ফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি রেবা বলছি। রেবা দেবী, আপনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন না? না, আমি স্বেচ্ছায় ওখানে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। প্রতুল আমাকে ভালোবেসে ফেলেছে, তাই ওর থেকে বিদায় নিয়ে চলে এসেছি। মিস্টার সান্যাল নিখোঁজ হয়েছেন, শুনেছেন তো? শুনেছি। আমি যে ওখানে আর চাকরি করব না, এই কথাটা আপনি প্রতুলকে জানিয়ে দেবেন। এই কথাটা তো আপনিও জানাতে পারতেন। যতই হোক, আপনি তো তাকে ভালোবাসেন। না, ওসব বাজে কথা। আচ্ছা, আপনি সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? হ্যাঁ, না না, ও কিছু নয়। আচ্ছা, ঠিক আছে। দীপক রিসিভার নামিয়ে রাখল, তারপর ফোন তুলে সে এক্সচেঞ্জ অফিসে জিজ্ঞেস করল, এইমাত্র যে ফোনটা পেলাম সেটা কোত্থেকে এসেছিল? টেলিফোন এক্সচেঞ্জ জানালো ফোনটা এসেছিল নিউ আলিপুর থেকে, 23 নম্বর বাড়ি। দীপক ধন্যবাদ জানিয়ে ফোন নামিয়ে রাখল। সন্ধেবেলা দীপক নিউ আলিপুরের নির্দিষ্ট বাড়িতে গিয়ে উপস্থিত হল। সে দেখল বাড়িটার ওপরে একটা নেকড়ের মুখ আঁকা রয়েছে।
ঠিক যেমনটা সেই চিঠির ওপর ছিল। সারা বাড়িতে আলো জ্বলছে, গেট খোলা। দীপককে দেখে দুজন লোক এসে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যেতে চাইল। দীপক ভাবছিল কি করবে, কিন্তু ততক্ষণে আরো 5-6 জন লোক এসে তার চারদিকে ঘিরে দাঁড়িয়েছে। দীপককে বাধ্য হয়ে তাদের সঙ্গেই যেতে হলো। একটা ঘরে গিয়ে তাকে বসতে দেওয়া হলে সে দেখল ঘরটির একটা অংশ অন্ধকার, আলোকিত অংশটা বিচারালয়ের মতো করে সাজানো। তাতে বসে রয়েছেন একজন জজ ও 7 জন জুরি। কাঠগড়ায় দাঁড়ানো লোকটি আর কেউ নয়, বিনয় সান্যাল। উকিলের পোশাক পরা একজন লোক বলল, তাহলে মিস্টার সান্যাল, আপনি বলুন, সত্যি আপনি মিস্টার গোয়েঙ্কাকে হত্যা করেছেন কিনা? বিনয় সান্যাল উত্তেজিত হয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাকার লোভে এ কাজ করেছি। হলো তো? হ্যাঁ, আমার আর এসব সহ্য হচ্ছে না। এবারে দয়া করে ফাঁসি দিন, আপনারা ফাঁসি দিন। সঙ্গে সঙ্গে সারা ঘরে আলো জ্বলে উঠতে অজিত শিকদারকে দেখা গেল। তিনি দীপককে উদ্দেশ্য করে বললেন, দেখুন দীপক বাবু, আমি স্বীকারোক্তি আদায় করার জন্য বাধ্য হয়ে কাজ করেছি। এবার দয়া করে প্রকৃত অপরাধীকে আপনারা গ্রেপ্তার করুন। তার আগে বলুন, আপনি মুক্তি পেলেন কিভাবে? আমার ভাগ্নের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হোম মিনিস্টার ও হোম সেক্রেটারি তার বন্ধু, তাদের সাহায্যেই আমি মুক্তি পাই। আর রেবা আমারই মেয়ে, ওর আসল নাম শিলা। সত্যি অজিত বাবু, আপনি অসাধ্য সাধন করেছেন বটে। তার জন্য এত প্ল্যান করতে হলো আপনাকে। মিস্টার শিকদারের মুখেও হাসির রেখা ফুটে উঠল। কি মনে হতে দীপক প্রশ্ন করল, আচ্ছা, আপনার এই বাগান বাড়ির মাথায় কালো নেকড়ের মুখ আঁকা কেন? তা তো ঠিক বুঝতে পারলাম না। এটা আমাদের একটা পারিবারিক চিহ্ন। পারিবারিক চিহ্ন মানে? আমাদের পূর্বপুরুষ বিরাট জমিদার ছিলেন। তখনকার কালের জমিদারদের মতো আমাদেরও ছিল একটা মস্ত ডাকাতের দল। ওই দলের প্রতিটি লোকের দেহের কোনো না কোনো গোপন স্থানে একটা করে নেকড়ের ভয়াবহ মুখ উল্কি দিয়ে আঁকা থাকত। আজও এইসব পরিবারের ছেলে মেয়েরা বংশানুক্রমিক ভাবে এই উল্কি ধারণ করে। যদি কোনো পরিবারের লোক বিপদে পড়ে, তাহলে এই উল্কি দেখালে তারা অন্যজনের থেকে সাহায্য পাবে। রেবা সাজিয়ে আপনার মেয়েকে মিস্টার সান্যালের কাছে চাকরি করতে পাঠিয়েছিলেন তার সব গোপন খবর জানার জন্য, তাই তো? হ্যাঁ। তাই রেবা দেবীকে তার পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য নেকড়ের মুখ আঁকা চিঠি পাঠান। কিন্তু উনি তখন প্রতুলের প্রতি আকৃষ্ট, তাই চিঠিটা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এ কথাও ঠিক, তবু সে বাধ্য হয়ে চাকরি ছেড়ে পালিয়ে এসেছে। আরেকটা কথা বলুন। মাননীয় হোম সেক্রেটারি আর হোম মিনিস্টার প্রভৃতি আপনার পরিবারের মতোই এই কালো নেকড়ের পরবর্তী পুরুষ কিনা, অর্থাৎ তাঁদেরও পূর্বপুরুষ এই উল্কি ধারণ করতেন কিনা, তা বলতে পারেন? অজিত শিকদার হেসে বললেন, দীপক বাবু, আপনি খুবই চালাক, তবে এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বেশ, আজকের দিনে আবার নতুন করে সেই প্রাচীন কালো নেকড়ের অভিযান শুরু হবে না তো? তা ঠিক বলতে পারি না। দীপক আর কোনো কথা বলল না। মিস্টার সান্যালকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নেওয়া হলো। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। আদালতে আবার মিস্টার গোয়েঙ্কার খুনের বিচার শুরু হলো। বিনয় সান্যাল নিজের দোষ স্বীকার করে বললেন, আমি মিস্টার গোয়েঙ্কার খুনের জন্য দায়ী। গুন্ডা লাগিয়ে আমি এ কাজ করেছি। বিচারে বিনয় সান্যালের ফাঁসির হুকুম হলো। আর অজিত শিকদার, তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেলেন। রেবা ও বিকাশ বিচারের রায় শুনতে এসেছিল। তারা এসে অজিত বাবুর পায়ের ধুলো মাথায় নিল। অজিত বাবু সব বুঝতে পেরে আশীর্বাদ করে বললেন, তোরা সুখী হ মা। তারপর সকলেই গাড়িতে উঠে বসতে ড্রাইভার স্টার্ট দিল। দীপক চ্যাটার্জি পরদিন কাগজে সবটা পড়ল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান
প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। এই যে লেখা আছে 45 বছর, 45 বছর চা বাগানে কাছে আসছে না তো, 45 বছর 45 বছর চা বাগানে চাকরি করেছে লোকটা, ঠিক আছে? চাকরি করার পর এক্সকিউজ মি, আপনারা কি কলকাতা থেকে কাশি শিফট করে গেছেন? সরি ক্যাপ্টেন। সোফায় মুসলি